2023 সালের মার্চ মাসে আমরা সপরিবারে ঘুরতে গিয়েছিলাম ভূস্বর্গ কাশ্মীরে। সেইবার নিজেদের স্মৃতিগুলো ডকুমেন্ট করে রাখার স্বার্থেই পুরো ট্যুরটাই নিজের মোবাইল ফোনে অল্প অল্প করে শ্যুট করে রেখেছিলাম। কখনোই ভাবিনি যে সেগুলো সাজিয়ে গুছিয়ে একটা ট্র্যাভেলগের মতন চেহারা দিয়ে সকলের সঙ্গে ভাগ করে নেব। তবে রিসেন্টলি আমাদের সান্দাকফু দার্জিলিং ভ্রমণের ভিডিও দেখে আমার অনেক কাছের মানুষই তাদের ভালো লাগার কথা জানান এবং আরও ফ্রিকোয়েন্টলি ট্র্যাভেলগস পোস্ট করবার আবদার করেন। তাই ঠিক করলাম বছর দুয়েক আগে তুলে রাখা ফুটেজগুলোকে এবার এডিট করে আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেব। যদিও তখন মোবাইল ফোনে শ্যুট করেছিলাম বলে অডিও এবং ভিডিও কোয়ালিটি একেবারেই ভালো ছিল না, তবে স্পিরিটটাই তো আসল, কি বলেন? আমরা যে পরিমাণ আনন্দ করেছিলাম সেই আনন্দটাই যদি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি সেটাই আমাদের কাছে সার্থকতা। তো চলুন সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়ি কাশ্মীর। তারিখটা ছিল 24শে মার্চ 2023। এখন ঘড়িতে বাজে ভোর 5টা। দেয়ার এটা জীবনে প্রথমবার প্লেনে চড়ার অভিজ্ঞতা হতে চলেছে, তাই ও তো সুপার এক্সাইটেড। তো যাই হোক, কলকাতা এয়ারপোর্ট থেকে আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছাড়বে ঠিক সকাল 7টায়, যেটা দিল্লি পৌঁছাবে সকাল 9:15-তে। তারপর দিল্লি এয়ারপোর্টে 1 ঘন্টার লেওভার, আর তারপর কানেক্টিং ফ্লাইট দিল্লি এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল 10:15-তে, যেটা শ্রীনগর পৌঁছাবে বেলা 11:45-টায়। আমরা এয়ার ইন্ডিয়ার কাউন্টার থেকে বোর্ডিং পাস কালেক্ট করে নিয়েছি। এইবারে আমরা যাব সিকিউরিটির দিকে। সিকিউরিটি ক্লিয়ারেন্স হলে আমাদের গেট নাম্বার 16-এ যেতে হবে, সেখান থেকে আমরা ফ্লাইটে উঠব। ওকে, তো আমাদের সবার সিকিউরিটি ক্লিয়ারেন্স হয়ে গেছে, আমরা তো আগেই বোর্ডিং পাস পেয়ে গেছি। এবার আমরা যাচ্ছি গেট নাম্বার 16। আমরা চলে এসেছি গেট নাম্বার 16-এর কাছে, আর খানিকক্ষণের মধ্যেই আমাদের বোর্ডিং শুরু হয়ে যাবে। কেমন লাগছে? ইটস ইউর ফার্স্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স। একবার সবাইকে বলে দাও। আর ইউ এক্সাইটেড? এই আমাদের এয়ারক্রাফট ওয়েট করছে, সূর্যটা অসাধারণ উঠেছে। কেমন লাগছে? দারুণ দারুণ, কত বছর বাদে আবার প্লেনে উঠছি। এই আমরা অলমোস্ট আমাদের এয়ারক্রাফটের এন্ট্রি গেটের সামনে চলে এসেছি। আমাদের বোর্ডিং পাসগুলো একবার চেক করে নেওয়া হচ্ছে, আর এই হচ্ছে আমাদের এয়ারক্রাফটের কেবিন। সো ফাইনালি আমরা বসে পড়েছি আমাদের সিটে 24E 24F। কেমন লাগছে? লেগ স্পেস যথেষ্ট আছে, যথেষ্ট কমফোর্টেবল সিটিং। ওই দিকটায় মা আর ইপসিতা বসেছে, আর এই দিকে আমি আর দেয়া বসেছি। আমি একটা উইন্ডো সিট পেয়েছি। দেয়া উইন্ডোর পাশে বসতে ভয় পাচ্ছে, ও ভাবছে যদি উইন্ডো দিয়ে গলে বাইরে পড়ে যায়। তো দেয়ার এটা ফার্স্ট টাইম ফ্লাইটের এক্সপিরিয়েন্স, এবং একদিনে দুটো ফ্লাইট, দিল্লি থেকে আমরা আবার শ্রীনগরের ফ্লাইট চেঞ্জ করব। আর তারপর এসে গেল সেই মুহূর্ত, আমাদের এয়ারক্রাফট রানওয়েতে দুর্বার বেগে ছুটতে শুরু করলো নিজের উড়ান নেবার জন্যে। আর তার সঙ্গে দৈনন্দিন একঘেয়েমির খাঁচা ভেঙে বাইরে উন্মুক্ত আকাশে উড়ে বেড়ানোর আনন্দে আমাদের মন প্রাণ আকুল হয়ে উঠল। আর দেয়া তো প্রায় নিজের সিট ছেড়ে উঠে এসে জানলায় চোখ রেখে নিচের রাস্তাঘাটগুলি ক্রমশ ছোট হয়ে যাওয়ার এই অদ্ভুত দৃশ্য দেখে দারুণ অবাক হয়ে গেল। আমাদের প্লেনটা মোটামুটি 10 মিনিট মতন লেটে ছেড়েছিল, 7:10 নাগাদ। এখন বাজে 7:40 মতন, মানে আধ ঘন্টা মতন হয়েছে। তো এখন আমাদের ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে। আমি, দেয়া আর মা তিনজনেই ননভেজ অপ্ট করেছিলাম। ইপসিতা একমাত্র ভেজ অর্ডার দিয়েছে। তো দেখা যাক কি কি দিয়েছে। এখানে দিয়েছে একটা অমলেট, একটা চিকেন সসেজ, মনে হচ্ছে এটা চিকেন সসেজ, একটা আলুর তরকারি গোছের, আর স্পিনাচ এবং তার সঙ্গে সুইট কর্নস। বাহ, বেশ হেলদি খাবার দাবার। আর এখানে সাথেও দিয়েছে একটা
হ্যাঁ, এখানে সাথে দিয়েছে একটা ব্রেড, দেখতে অনেকটা ক্রসার মতন, আর সাথে দিয়েছে মিষ্টি দই। দারুণ দারুণ ব্রেকফাস্ট। এই সবাই মোটামুটি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। টেস্ট কিন্তু বেশ ভালো লাগছে আমার। অমলেটটা খুব ভালো লাগলো এবং চিকেন সসেজটাও খুব সফট অ্যান্ড জুসি। ভালো টেস্ট, বেশ ভালো টেস্ট। থ্যাংক ইউ এয়ার ইন্ডিয়া। এখন বাজে প্রায় 8:45 মতন, আর আধ ঘন্টা মতন লাগবে দিল্লি পৌঁছাতে। আপাতত জানলা দিয়ে বাইরে তাকালে শুধু মেঘ আর মেঘ। আমরা এখন দিল্লি থেকে শ্রীনগরের ফ্লাইটে বসেছি। এটা বেসিক্যালি কানেক্টিং ফ্লাইট ছিল, কিন্তু আমাদের আগের ফ্লাইটটা ওয়েদার ডিস্টারবেন্স থাকার কারণে ল্যান্ড করতে প্রায় মিনিট 20 লেট করেছিল। তো এইটা কানেক্টিং ফ্লাইট, বাট নামার সাথে সাথে আমাদেরকে বলা হলো যে ফ্লাইট মিস হয়ে যাবে, তাড়াতাড়ি করুন। তো আমাদের তাড়া দেওয়া হলো। তো আমরা সবাই প্রায় ছুটতে সেই জন্য দিল্লি এয়ারপোর্টের কোনো ফুটেজ আমরা নিতেই পারলাম না। আমার খুব ইচ্ছা ছিল দিল্লি এয়ারপোর্টে একটু শ্যুট করব, দিল্লি এয়ারপোর্টে দাঁড়িয়ে কিছু ছবি তুলবো, বাট সেসব করার সময়ই পেলাম না। সিকিউরিটি হলো, আমাদের সিকিউরিটি চেকিং হলো, সেখানেও কিছুটা হ্যারাসমেন্ট ফেস করলাম। বাট ওকে, রাস্তায় বেরোলে এইসব হয়। ওয়েদার খারাপ, দিল্লিতে বৃষ্টি হচ্ছিল, এবং যাই হোক আমরা আলটিমেটলি এই কানেক্টিং ফ্লাইটটায় বসতে পেরেছি। এটার শিডিউলড ডিপারচার টাইম ছিল 10:15, এখন বাজে 10:13। নিয়ম মাফিক 25 মিনিট আগে বোর্ডিং বন্ধ হয়ে যায়, গেট বন্ধ হয়ে যায়, বাট আমাদের জন্য গেট বন্ধ করেনি, এখনও প্যাসেঞ্জার্স ঢুকছে। এই আমাদের শ্রীনগরগামী প্লেন ছেড়ে দিয়েছে। এখন বাজে 10:25, মানে এটাও 10-15 মিনিট মতন লেট করলো। আর এটার এয়ারক্রাফটটাও আগের ফ্লাইটটার মতনই, এক্স্যাক্টলি একই রকম কেবিন। আমার মনে হচ্ছে আগের ফ্লাইটটাই, শুধু নাম্বারটা বদলে দিয়েছে। দিল্লিতে এখন ওয়েদার খুব একটা ভালো না। আকাশে খুব ঘন কালো মেঘ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বেশ টার্বুলেন্স আছে। আর ঘন্টাখানেকের মধ্যেই শ্রীনগরের খানিকটা কাছাকাছি পৌঁছতেই আমাদের প্লেনের জানলা দিয়ে নিচে তাকাতেই আমাদের চোখে পড়ল এক অপার্থিব দৃশ্য। আপনারা অনেকেই জানেন শ্রীনগরগামী যে কোনো ফ্লাইট থেকে লেসার হিমালয়া রেঞ্জ এবং পীর পাঞ্জাল রেঞ্জের বরফে ঢাকা পাহাড়গুলির একটি এরিয়াল ভিউ দেখতে পাওয়া যায়। তবে এই দৃশ্য দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার, কারণ অধিকাংশ সময় এই পর্বত শৃঙ্গগুলি ঢাকা থাকে ঘন মেঘের চাদরের তলায়। তবে সেদিন আমাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল, তাই আমরা সাক্ষী থাকলাম প্রকৃতির এই সম্মোহনকারী রূপের, যা দেখতে দেখতে যেন একরকম ঘোরের মধ্যে চলে গেছিলাম। কথা বলার শক্তি বোধহয় লোপ পেয়ে যায় এমন দৃশ্যের সামনে দাঁড়িয়ে। তাই আসুন খানিকক্ষণের জন্য আমরা সবাই একটু ধ্যানমগ্ন হই। পাখির চোখে দেখা হিমালয় এবং পীর পাঞ্জাল রেঞ্জের এই অপূর্ব দৃশ্য আপাতত তুলে ধরছি আপনাদের সকলের জন্য এই ভিডিওতে।
এই এখন আমরা এসে পৌঁছেছি শ্রীনগর এয়ারপোর্টের বাইরে। ওদের কনভেয়ার বেল্টের লাগেজ আসতে খানিকটা দেরি হলো। শ্রীনগর এয়ারপোর্টের ভেতরে ক্যামেরা ইউজ করা অ্যালাউড নয়, কারণ পুরোটাই ইন্ডিয়ান মিলিটারি রান করে, তাই বাইরে এসে শ্যুট করছি। আমাদের সঙ্গে আমাদের রাইস ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, আমাদের আগামী 7 দিন যিনি ঘোরাবেন। রাইস ভাইয়ের সঙ্গে কথা বলাবো। জাস্ট বেরোলাম, এবার গাড়ির দিকে এগোচ্ছি। গাড়িটা পার্কিং লটে রয়েছে। तो ये है राइस भाई, अगले 6-7 दिन हमारे साथ घूमेंगे, हम लोगों को घुमाएंगे। और ये है गाड़ी। तो श्रीनगर तो हम लोग पहुंच गए हैं, पार्किंग लॉट में है, अभी पहलगांव के लिए निकलना है। चलिए गाड़ी के अंदर बैठते हैं, फिर आपको दिखाते हैं। তো আমাদের ট্যুর শুরু হয়ে গেছে। আমরা মোটামুটি শ্রীনগর থেকে রওনা হয়েছি পেহেলগাঁওয়ের পথে। সামনে একটা ফ্লাইওভার দেখা যাচ্ছে। ফ্লাইওভার থেকে যদি আমরা লেফটের দিকে যাই তাহলে ওটা যাচ্ছে গুলমার্গের দিকে, আর আমরা যাব নিচ দিয়ে সোজা পেহেলগাঁও। এটা একটা বাইপাস, বাইপাসের দুধারে প্রচুর উইলো গাছ আমরা দেখতে পাবো, আর আরও অন্যান্য অনেক ধরনের গাছ আছে। এই রাস্তায় স্যাফরন ফিল্ডস পড়বে, সেগুলো সব আমরা আজকে দেখব। শ্রীনগর থেকে পেহেলগাঁওয়ের ডিস্টেন্স হচ্ছে প্রায় 90 কিলোমিটারের মতন। বাই রোড যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। आगे इससे भी अच्छा आएगा NH44 बाईपास। এখান থেকে স্টার্ট হয়েছে ন্যাশনাল হাইওয়ে 44। এখান থেকে সোজা চলে গেলে জম্মু। এখান থেকে দৃশ্যটা অনেকটা বদলে গেল। আমাদের आगे रास्ते पे जाना है लेफ्ट पहलगाम के लिए। আচ্ছা, এখান থেকে মাঝখানে লেফটে একটা ডেভিয়েশন যাবে, যেটা পেহেলগাঁওয়ের দিকে যাবে। আমরা ওই রাস্তাটাই ধরবো আজকে। নেচারের চেহারা অনেকটা বদলে গেল। এতক্ষণ আমরা প্রায় সিটির মধ্যেই ছিলাম, এখানে ব্যাপারটা প্রায় খুলে গেল। ये राइस कश्मीरी राइस। কাশ্মীরি রাইস ফিল্ডস, ধান চাষ হচ্ছে। এখান থেকে স্যাফরন ফিল্ডস শুরু হচ্ছে, কেশরের চাষ। এগুলো তো সর্ষে ক্ষেত, এরপর থেকে শুরু হবে আর কি। কেউ মনে হচ্ছে ছবি এঁকেছে। কি অসাধারণ প্রকৃতি দেখুন। আমরা পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে এগোচ্ছি, আর পথের ধারে এরকম মনোরম প্রকৃতি। এই রাস্তায় আমরা এক জায়গায় দাঁড়ালাম। এখানে আছে আবিদ কেসার মহল। এখান থেকে আমরা একটু কেসার কিনবো আর কাওয়া খাবো। দেখা যাক কেমন খেতে, অনেক শুনেছি। চিয়ার্স। এটা হচ্ছে কাশ্মীরের অরিজিনাল কাওয়া। কেমন লাগছে? দারুণ খেতে লাগছে, মানে इसमें शक्कर वगैरह नहीं होता, शहद आता है इसमें। हाँ, शहद डालते हैं। এই যে কাশ্মীরের অরিজিনাল কেশর। আর এটা কি? এটা রাসবেরি। এটা রাসবেরি, এটা ক্র্যানবেরি છે, এটা ব্লুবেরি છે, এটা ব্লैकबेरी છે, এটা वालनट છે। ये रासबेरी ब्लूबेरी सब यहीं पे होता है? सारा कश्मीर का है ये रेस। सर जी देखो, पूरे इंडिया पूरे कश्मीर में जो केसर है ना इसी गांव में होता है। राइट। ड्राई फ्रूट भी इसी गांव से जाता है। कोई बोलेगा श्रीनगर पहलगाम गुलमर्ग कुछ नहीं है। हाँ। श्रीनगर सिटी है, गुलमर्ग घूमने की जगह है, वो पहलगाम भी उधर कुछ नहीं बनता। तो सिर्फ इधर गाँव पे है। तो खेत पूरा दिख रहा है। आपने देखा ना खेत? प्लास्टिक वाला नकली बेचते देखो केसर में आपको 50 रुपए से भी मिलेगा, 10 रुपए, 50 रुपए, लेकिन जो प्योर केसर 249 रुपए नहीं मिलेगा, वो मिलेगा 250 रुपए बराबर। ओके, दो चीजें इंडिया में ज्यादा डुप्लीकेट बिकता है, केसर और शिलाजी। ये दो चीजें आपको ज्यादा डुप्लीकेसी है, लेकिन क्या है कि हमारे पास प्योर चीजें हैं। कावा गर्म पानी में डालो, ऊपर से शहद डालो, मिक्स करो, पियो। তো এখান থেকে আমরা দুটো ড্রাই ফ্রুটসের মিক্সড ড্রাই ফ্রুটসের প্যাকেট নিচ্ছি। এক একটা প্যাকেট 500 টাকা মতন নিচ্ছে। আর কাওয়া নিচ্ছি। কাওয়া প্রত্যেক দিন গরম জলের মধ্যে দিয়ে খেলে সর্দি কাশির সমস্যা মিটে যায়। আর অল্প কেশর নেওয়া হচ্ছে। तो ये हम लोग आए हैं
आबिद केसर महल पहले ही आप लोगों को दिखाए हैं बाहर, दुकान का नाम लिखा हुआ है। आपका नाम क्या है? मेरा नाम है इशफाक। इशफाक जी। आबिद मेरे पापा का नाम है। आप ओके। यहाँ पे विजिट कर सकते हो हमारे स्टोर। ये इसका जो नंबर वगैरह है सब मैं डिस्क्रिप्शन में दे दूंगा। नंबर डिस्क्रिप्शन में दे दीजिएगा। और यहाँ पे आपको इनकी वजह से इंशाल्लाह स्पेशल डिस्काउंट मिलेगा। थैंक यू। ऑनलाइन ही पेमेंट कर सकते हो सब कुछ, और यहाँ पे अवेलेबल ऑल ओवर वर्ल्ड है। वेरी गुड। कॉल करना है बस, आपको होम डिलीवरी 4-5 दिन में मिल जाएगी। अच्छा, तो सुन लिए हैं आप लोग, यहाँ पे आने से आबिद केसर महल जरूर विजिट करिए। আমরা এখন আছি লেঠিপোড়া অঞ্চলে। এখানে মূলত কেশরের চাষ হয় এবং আরও নানান ধরনের ড্রাই ফ্রুটসের চাষ হয়। একটু একটু করে এগোচ্ছি আমরা পেহেলগাঁওয়ের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন চওড়া ন্যাশনাল হাইওয়ে 44-এর দুধারের দৃশ্য। এ যেন ঠিক ভ্যান গগের কোনো ছবির কথা মনে করিয়ে দিচ্ছে। এখানে রাস্তার দুধারে খালি ব্যাট ফ্যাক্টরি দেখা যাচ্ছে, কাশ্মীর উইলো কাঠের ব্যাট তৈরি হয়। এই সামনে আবার একটা আসছে, এই কাঠগুলোকে কেটে ওপরে ছাতে রাখা হয়েছে শুকাবার জন্যে। এইগুলোই পরে পলিশ করে ফাইনালি ব্যাট তৈরি হবে। এই যে MB স্পোর্টস, এরকম অসংখ্য দোকান চোখে পড়ছে। MM ধর অ্যান্ড সানস, MMD প্রোডাক্টস, জাইদ স্পোর্টস, এই সব উইলো কাঠ। একটু আগে ছিল স্যাফরন ফিল্ডস, দুপাশে শুধু কেশরের দোকান, স্যাফরনের দোকান, ড্রাই ফ্রুটসের দোকান। ড্রাই ফ্রুটসের চাষ হচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। আর এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটা এই যে ফেমাস স্পোর্টস, শুধু কাশ্মীর উইলো কাঠের ব্যাটের ফ্যাক্টরি। এখানে ব্যাট তৈরি হচ্ছে। এই পাশেও আছে, সারা পৃথিবীতে এক্সপোর্ট হয়। ইংলিশ উইলো কাঠও আমরা জানি খুব ফেমাস। ইন্ডিয়াতে সব জায়গায় এই কাশ্মীর উইলো কাঠের ব্যাট ডিস্ট্রিবিউশন হয় অল ওভার ইন্ডিয়াতে, এবং বিদেশেও যায়। এই যে ছাতে দেখা যাচ্ছে যে কাঠগুলো রাখা আছে, এই যে রিজেন্ট ব্যাট ফ্যাক্টরি। এই এখন আমরা অবন্তিপুরা মন্দিরটা দেখব। অবন্তিপুরার সামনে নেমেছি। এইখানে পেছনে একটা চেরি ব্লসম দেখা যাচ্ছে, চেরি গাছ। এখন ফুল ফুটেছে সবে, এখন চেরি হয় না, চেরি হতে হতে জুলাই আগস্ট হয়ে যায়। ওটা এখন জাস্ট ফুলটা ফুটেছে, এটাকে বলে চেরি ব্লসম। কি বিউটিফুল লাগছে দেখুন। অবন্তি স্বামী টেম্পল, অবন্তিপুর, সেন্ট্রালি প্রোটেক্টেড মনুমেন্ট, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। শ্রীনগর শহর থেকে 28 কিলোমিটার দূরে ঝিলাম নদীর তীরে অবন্তিপুর অঞ্চলে অবস্থিত এই ঐতিহাসিক অবন্তি স্বামী টেম্পল। এই মন্দিরটির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। আজ থেকে প্রায় 1170 বছর আগে 853 খ্রিস্টাব্দে রাজা অবন্তি বর্মনের নির্দেশে স্থাপিত হয় এই মন্দিরটি। অনেক ঐতিহাসিকের মতেই নির্মাণের সময়ের থেকে প্রায় 550 বছর পর 1300 শতকের মাঝামাঝি সুলতান সিকান্দারের সৈন্যরা এই অবন্তিস্বামী মন্দিরটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। এই অবন্তিস্বামী মন্দির তদানীন্তন যুগে কাশ্মীরের পাথর কেটে মন্দির বানানোর প্রচলিত আর্কিটেকচারের একটি উজ্জ্বল উদাহরণ। এই ভগ্নপ্রায় মন্দিরটির দেয়ালগুলিতে এখনো চোখ রাখলে যে মানের শিল্প এবং ভাস্কর্যের কীর্তি লক্ষ্য করা যায়, তাহা প্রকৃতই বিস্ময়কর। এই অবন্তিস্বামী মন্দিরটি মূলত ছিল একটি বিষ্ণু মন্দির, এবং রাজা অবন্তি বর্মন এই মন্দিরটির সাথে এই অবন্তিপুর অঞ্চলে আরেকটি শিব মন্দিরের স্থাপনা করেছিলেন, যার নাম ছিল অবন্তিস্বরা। বিংশ শতাব্দীর প্রথম দিকে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক দয়ারাম সাহানির নেতৃত্বে এই অবন্তিস্বামী মন্দিরের ভগ্নাবশেষ এক্সক্যাভেশনের মাধ্যমে উদ্ধার করা হয়, এবং বর্তমানে এই মন্দিরটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হাতে। এই মন্দিরটি প্রতিদিন ট্যুরিস্টদের জন্য খুলে যায় সকাল 9টায় এবং বন্ধ করে দেওয়া হয় বিকেল 5টার সময়। ভারতীয় পর্যটকদের জন্য এই মন্দিরের টিকিট মূল্য হলো মাত্র 20 টাকা, এবং বিদেশি পর্যটকদের জন্য এই টিকিট মূল্যটি হলো 250 টাকা।
পেহেলগাঁও যাওয়ার পথে অবন্তিপুর অঞ্চলে অবস্থিত এই প্রাচীন অবন্তীস্বামী মন্দির কিন্তু একটা মাস্ট ভিজিট। আপনাদের সবাইকে রেকমেন্ড করব, যারা কাশ্মীর আসবেন তারা এই মন্দিরটি কিন্তু মিস করবেন না। অবন্তিপুরা দেখে এখন আমরা আবার পেহেলগাঁওয়ের দিকে বেরিয়ে পড়েছি। এখানে একটা টোল প্লাজায় এসেছি, কাইচাচকুট ফি প্লাজা। এটাকে ক্রস করলে সোজা যাবো পেহেলগাঁওয়ের দিকে। আমাদের দুপুরে এখনো লাঞ্চ হয়নি, সামনে হয়তো আবার কোথাও লাঞ্চ করতে হতে পারে। প্রথমে ভেবেছিলাম অবন্তিপুরার উল্টো দিকে একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট আছে, কিন্তু সেটা বন্ধ ছিল। আমাদের গাড়ি এখন দুর্বার বেগে ছুটে চলেছে ন্যাশনাল হাইওয়ে 44-এর ওপর দিয়ে। কি চওড়া আর কি মোলায়েম রাস্তা, একবার দেখুন, অসাধারণ। আর দুপাশের ভিউ দেখে চোখ ফেরানো যাচ্ছে না। এত সুবিশাল মাস্টার্ড ফিল্ডস, মানে সর্ষে ক্ষেত, এর আগে তো আমি কোথাও দেখিনি। আর রাস্তার দুধারে উঁচু উঁচু সব উইলো গাছ, চিনার গাছ, অপূর্ব অপূর্ব দৃশ্য। আমরা এখন লাঞ্চ করবার জন্যে পেহেলগাঁও যাওয়ার পথে এক জায়গায় দাঁড়ালাম। এই জায়গাটার নাম হচ্ছে অনন্তনাগ। অনন্তনাগে এখানে আমরা একটা জায়গায় দাঁড়ালাম। এটা বাগে মেহতাব রিসোর্ট বলে এই যে দেখা যাচ্ছে। এইখানে মেইনলি ভেজিটেরিয়ান খাবার পাওয়া যায়। আজকে একটু হালকাই খাবো, তো ভেতরে যাই। আর এখন বৃষ্টি নেমেছে, হালকা বৃষ্টিও পড়ছে। ওয়েদারটা দুর্দান্ত লাগছে, ওয়েদারটা জাস্ট ফাটাফাটি। এখানে কাশ্মীর হ্যান্ডিক্রাফটস, কাশ্মীরি অথেন্টিক জামা কাপড়ের দোকান, কাশ্মীর ভিলেজ এম্পোরিয়াম, তার ঠিক পাশে এখানে বাগে মেহতাব রিসোর্ট। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেই পাওয়া যায়। এই সমস্ত ব্রেকফাস্টের আইটেম, প্লেন পরাঠা, আলু পরাঠা, গোবি পরাঠা, অনেক কিছুই আছে। মোটামুটি স্ট্যান্ডার্ড রেট, খুব একটা দাম নয়। লাঞ্চ ডিনারে কি দিচ্ছে, চানা মশলা, এখানে সবই ভেজিটেরিয়ান। ডাল ফ্রাই বাটার 140 টাকা। রুটি আছে, নর্মাল তাওয়া রুটি। আমি দুটো রুটিই খাবো এখন ঠিক করেছি। আর আর এখানে ভেজিটেবল স্পেশাল মিক্সড ভেজ নিচ্ছি একটা, জিরা আলু নিচ্ছি একটা। এখানে নুডলসও পাওয়া যায়, চাইনিজও পাওয়া যায়। তো বাগে মেহতাবে আমাদের লাঞ্চ করা হয়ে গেল। আমরা क्या দুটো রুটি খেলাম, জিরা আলু মিক্সড ভেজ। প্রত্যেকটা আইটেম খুব সুন্দর রান্না ছিল, বেশি স্পাইসি ছিল না, হালকার ওপরে। পেট ভরে গেল, মন ভরে গেল। আর ওয়েদারটা দুর্ধর্ষ হয়েছে। হাত ধুতে গিয়ে রীতিমতন হাত বরফ বরফ জল বেরোচ্ছে, হাতটা জমে যাচ্ছে। অলরেডি এই অবস্থা, পেহেলগাঁওতে গিয়ে যে কি হবে কে জানে। বাট উই আর রিয়েলি এনজয়িং। লাঞ্চটা বেশ ভালোই হয়েছে। এবার নেক্সট স্টপ অ্যাপেল অর্চার্ড। এখন যদিও অ্যাপেলের সিজন নয়, তবে থ্রু আউট দ্য ইয়ার সবসময় ওখানে একদম অথেন্টিক অ্যাপেল জুস পাওয়া যায়। তো সেইটা টেস্ট করব, নেক্সট স্টপ সেটাই। চলুন। এই এবার শুরু হয়ে গেল, আমাদের পাশে পাশে চলেছে লিডার নদী। লিডার একটা ঝিলামেরি ট্রিবিউটারি, লিডার ফরেস্ট ডিভিশন। এই পুরো রাস্তা জুড়ে এই নদীটা আমাদের পাশে পাশে চলবে। তো এই আমি এখন নেমেছি একটা, এটা হচ্ছে অ্যাপেল অর্চার্ড। এখন যদিও আপেলের সময় নয়, এগুলো সব আপেল গাছ। ওই জুন জুলাই আগস্ট এরকম টাইমে একদম আপেল ফলে থাকবে। এই অ্যাপেল অর্চার্ডগুলো ঠিক সামনে। এই এখানে একটা এরকম গুমটি ঘরের মতন আছে, আমি সামনে গিয়ে দেখাচ্ছি। এখানে একদম খাঁটি আপেলের রস পাওয়া যায়। একটা করে গ্লাস নেব, নিয়ে দেখি। কেমন লাগছে? লাগছে, জুসটাও অসাধারণ, একদম খাঁটি, একদম খাঁটি। টেস্ট করো থোড়া। বিউটিফুল বিউটিফুল, একদম অথেন্টিক অ্যাপেল জুস। সবাইকে রেকমেন্ড করব।
এখানে আসলে পেহেলগাঁও যাওয়ার পথে এখানে অ্যাপেল অর্চার্ড পড়বে, তার সামনে অ্যাপেল জুস, অ্যাপেল জ্যাম, অ্যাপেল চাটনি সব কিছু অথেন্টিক পাওয়া যায়। ডু ট্রাই ইট। এই অ্যাপেল অর্চার্ড ছেড়ে এবারে আমরা চললাম পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। প্রকৃতি এখানে অসাধারণ, একদম অন্য ধরনের। মাঝে মাঝেই এখানে সর্ষে ক্ষেত চোখে পড়ছে, আর তার সঙ্গে অ্যাপেল অর্চার্ড। এগুলো সব আপেলের গাছ মাঝে মাঝেই দেখা যাচ্ছে, আর তার সাথে কিছু কিছু পিচ গাছও চোখে পড়ছে। সেগুলোতে এখন বেশ গোলাপি রঙের ফুল ধরেছে। এখানে আছে একটা র্যাফটিং পয়েন্ট। লিডার নদীতে র্যাফটিং করা হয়, তার জন্যে এখানে একটা সেন্টারও আছে। এইখানটাতে প্রচুর আখরোটের গাছ আছে, আর তার সাথে আছে চিনার গাছ। এই আমরা এখন অফিসিয়ালি ঢুকে পড়েছি পেহেলগাঁওয়ের মধ্যে, আর লিডার নদী চলেছে আমাদের পাশে পাশে। অসাধারণ অসাধারণ। কাশ্মীরে এসেছি, এমন অপরূপ প্রকৃতি এনজয় করছি, আর একটা শায়েরি হবে না? এক শায়েরি তো बनता है। पहाड़ों के जिस्म पे बर्फों की चादर, चिनारों के पत्तों पे शबनम के बिस्तर, हंसी वादिया में महकती है केसर, कहीं झिलमिलाते हैं झीलों के जेवर, है कश्मीर धरती पे जन्नत का मंजर, है कश्मीर धरती पे जन्नत का मंजर। প্রকৃতই মনে হচ্ছে ভূস্বর্গে চলে এসেছি। এহেন ল্যান্ডস্কেপ কাশ্মীর ছাড়া ভূভারতে তো বোধহয় আর কোথাও পাওয়া যাবে না। অপূর্ব এই পথের দৃশ্য আপনাদের জন্য যতটা পারলাম তুলে ধরছি। সিট ব্যাক অ্যান্ড এনজয়। আর আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই রাখবেন। তাতে ইন ফিউচার আরও এরকম ট্রাভেলগস আপনাদের জন্য নিয়ে আসতে আমি অনেকটা মোটিভেশন পাবো। এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন লিডার নদী একদম পথের ধারে চলে এসছে, আর দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেছি যে জায়গাটায়। এই জায়গাটার নাম হচ্ছে নুনওয়ান বেস ক্যাম্প। এইখানটা থেকেই অমরনাথ যাত্রা শুরু হয়, আর এইখানটাতে পেহেলগাঁওয়ের সেলফি পয়েন্ট। সব মিলিয়ে দুর্দান্ত দুর্দান্ত। দূরের ওই পাহাড়গুলোর ওপরে যে মেঘ জমেছে দেখতে পাচ্ছেন, আমার তো মনে হচ্ছে বেশ খানিকটা রহস্য ঘনীভূত হয়েছে। আসলে প্রকৃতি এখানে এতটাই সুন্দর যে মন কল্পনাপ্রবণ হয়ে পড়বেই। এই আমরা এসে পৌঁছেছি আমাদের পেহেলগাঁওয়ের হোটেল ব্রাইট প্যালেসের একদম সামনে। আমাদের চেক ইন করা হয়ে গেছে, ভেতরে আমরা ঘরে ঢুকে লাগেজ ফাগেজ রেখে দিয়েছি। এখন আপনাদের দেখাই একটু হোটেলটা। এটা আমরা বুক করেছি booking.com-এর মাধ্যমে। আমাদের একটা ট্রিপল বেডরুম, যার মধ্যে আমি, মা, ইপসিতা এবং দেয়া চারজনেই একসঙ্গে থাকতে পারবো। এরকম একটা রুম আমরা খুঁজছিলাম। এটার প্রাইস পড়েছে পার ডে 2500 টাকার মতন। এখানে এসে আমরা বুঝতে পারলাম হোটেলটা কিন্তু পেহেলগাঁওয়ের মার্কেট প্লেস বা যেখানে অ্যাকচুয়ালি হোটেলগুলো আছে সেখান থেকে বেশ খানিকটা দূরে, মানে খানিকটা রিমোট। তবে ওই আর কি চলে যাবে। বাথরুমটা আপনারা দেখতে পাচ্ছেন, বাথরুমে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে, এবং বাথরুমের এই জানলাটা থেকে একটা দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে। দূরের ওই বরফে ঢাকা পাহাড়গুলো খুব সামনাসামনি দেখা যাচ্ছে। আর আমাদের রুমটার মধ্যেও একটা বিরাট বড় গ্লাস উইন্ডো রয়েছে, যেটা দিয়ে একদম সামনের পাহাড় এবং এই প্রকৃতির নিবিড় রূপ আমরা দেখতে পাচ্ছি রুমে বসে। রাতের দিকে বেশ ঠান্ডা হবে বোঝা যাচ্ছে। দুটো করে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর এখানে যে গদিটা দেওয়া আছে সেটা ওই প্লাগ পয়েন্টে লাগিয়ে গরম করা যাচ্ছে। আপাতত সেই সব করে আমরা গ্যারেজ হয়ে গেছি, ক্লান্ত বেশ,
কালকে রাতে তো ঘুমই হয়নি। কালকে সকালবেলা আমরা এখান থেকে গাড়ি নিয়ে সকাল 10টার মধ্যে প্ল্যান, আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, এই 3টে পয়েন্ট কভার করার। তো আজকের মতন আর বিশেষ কিছু করার নেই, আজকে আমরা রেস্ট নেব। কালকে আবার সকালবেলা থেকে ঘোরা শুরু, ডে 2। সো স্টে টিউনড। আগামী পর্বে থাকছে এই পেহেলগাঁও অঞ্চলের বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলি ঘুরে দেখার গল্প। তার মধ্যে আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনওয়ারির থেকে এক অভূতপূর্ব স্নোফলের এক্সপিরিয়েন্স, এই সব কিছুই নিয়ে আসছি আপনাদের জন্যে নেক্সট এপিসোডে। আমাদের এই কাশ্মীর সিরিজের ট্রাভেলগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে।